আপনার আইসি খোলা থেকে শুরু করে রিবুলিং করা, লাগানো, A to Z মেথডগুলো আপনাদের সাথে শেয়ার করব। একটা বিষয় বলে রাখি যে এই জায়গাটাতে হচ্ছে আপনাদের সবচেয়ে সতর্ক থাকতে হবে। আইসি রিবুলিং হয়ে গেলে আইসিটাকে দেখতে ঠিক এরকম লাগবে। এবং আইসি লাগানোর সময় আমি এখন যেই তাপটা দিতেছি এটা হচ্ছে আপনার, তো এখন দেখেন আমাদের ফোনটা একদম রানিং হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, এমআর সলিউশন মোবাইল ফোন সার্ভিসিং এবং প্রশিক্ষণ কেন্দ্রের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বর্তমান সময়ে সবচেয়ে বেশি কাস্টমাররা যেই সকল সমস্যাটা পড়েন সেটা হচ্ছে রেডমি সিরিজের ফোন এবং পোকো সিরিজের ফোনগুলা আপডেট দেওয়ার পরে অটোমেটিক আপনার ক্যামেরা চলে যায় এবং সাউন্ড চলে যায়, এবং কিছু কিছু সময় দেখা গেছে এই ফোনগুলো আপডেট দেওয়ার পর কিছুদিন পরে একদম টোটালি ডেট হয়ে যায়, মানে অটোমেটিক ইডিয়াল পোর্টে চলে যায়, যেটাকে আমরা সহজে বলি যে ইডিয়াল মোড। তো আজকে এরকম একটা কাজ আপনাদের সাথে শেয়ার করব যে এই ধরনের কাজগুলা বা কাস্টমাররা যখন এই ধরনের সমস্যায় পড়ে তখন এই কাজগুলোকে আমরা কিভাবে সলভ করে দেই, এই টোটাল প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে বলে দিই হচ্ছে এগুলো আসলে কেন হয়। তো যখন কোম্পানি একটা ফোনের আপডেট দেয় নতুন মডেলের, যেমন পোকো সিরিজ যেগুলা পোকো X3 প্রো এবং রেডমি সিরিজের রেডমি নোট 10 প্রো, নোট 10 প্রো ম্যাক্স, এই সকল সেটগুলোতেই মূলত এই সমস্যা। এবং বর্তমানে আরও কিছু সমস্যা দেখা দিচ্ছে, যেমন OnePlus-এর যে সকল সেটগুলো রয়েছে এই সবগুলো সেটই দেখা গেছে আপডেট দেওয়ার পর হয় আপনার ডিসপ্লে গ্রিন স্ক্রিন হয়ে যায়, অথবা দেখা গেছে সেট আপডেট দিলে কি হয়, সাধারণত আমরা আগে জানতাম যে আপডেট দিলে ফোন আরও ফাস্ট হয়, কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আপডেট দেওয়ার পরে ফোন আরও সমস্যা শুরু হয়, যে সাউন্ড চলে যায়, ক্যামেরা চলে যায়, ফোন ল্যাগ দেয়, এরকম সমস্যা হয়। তো এরকম সমস্যাগুলো আমরা যেভাবে সলভ করি সেটা হচ্ছে এটার যেই সিপিইউটা থাকে সিপিইউটাকে খুলে রিবুলিং করে আবার নতুন করে ইনস্টল করলে ফোনটা দেখা গেছে আবার আগের মতো পারফরমেন্সে চলে আসে। তো এরকমই একটা কাজ আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেমন এই মুহূর্তে আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে রেডমি নোট 10। তো এইটার যেই সমস্যাটা হচ্ছে এটার সিপিইউটা রিবুলিং করতে হবে। এখন আমি এই টোটাল প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা এই সিপিইউগুলোকে রিবুলিং করি একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো চলুন কাজটা শুরু করা যাক। প্রথমে আমরা ফোনের ব্যাকশেলটাকে রিমুভ করব। ব্যাকশেল রিমুভ করার জন্য আমরা এখানে একটা ওপেনার ব্যবহার করতেছি। এই ওপেনারটা থাকলে হচ্ছে অনেক সুবিধা হয় এই ধরনের ব্যাকপার্টগুলো রিমুভ করতে, এবং হচ্ছে আইফোনের ডিসপ্লে খুলতেও এই ওপেনারটা অনেক কাজে দেয়। তো এখানে আমি বলে রাখি এই ভিডিওটা অনেক লং হবে, কারণ হচ্ছে এই ভিডিওতে আমি কমপ্লিট একেবারে A to Z আপনার আইসি খোলা থেকে শুরু করে রিবুলিং করা, লাগানো, A to Z মেথডগুলো আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আপনারা যখন আইসি খুলবেন কত ডিগ্রি তাপমাত্রা ব্যবহার করবেন, কী কী ট্রিক্স ফলো করবেন, A to Z বিষয়গুলো আমি এই ভিডিওতে কিন্তু শেয়ার করব। তো সেক্ষেত্রে ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখলে ইনশাল্লাহ আপনারা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তো আপনারা ইনশাল্লাহ আমি আশাবাদী যে আপনারা এই ধরনের কাজগুলা করতে পারবেন। এখন আমরা এই সেটআপটাকে একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি যাতে করে আমাদের কোনো পার্টস হারিয়ে না যায় এবং ক্যামেরাগুলো যাতে কোনো প্রকার বালুর সংস্পর্শে না আসে। এখন আমরা মাদারবোর্ডের আইসির উপরে যেই পেস্টগুলো থাকে এই পেস্টগুলোকে ক্লিন করতেছি, এবং এই মাদারবোর্ডটাকে আমরা এখন একটা পিভিসি স্ট্যান্ডের সাথে সেট করে নিচ্ছি। এরপর আমরা মাদারবোর্ড আইসির পাশে যেই শেল থাকে টিনের, এই শেলটাকে আমরা কাটিং করব। তো শেলটাকে কাটিং করব এই জন্য যাতে করে আমরা যখন আইসিটা খুলবো, মানে আইসির নিচে যখন আমরা আর্ট নাইফটা দিব, তো সেক্ষেত্রে যাতে মানে আইসিতে যাতে অতিরিক্ত প্রেশার না পড়ে এবং আইসি যাতে কোনো প্রকার ড্যামেজ না হয়, সেজন্য আমরা এক পাশ আইসির যে কোনো এক পাশ, মানে যেখান দিয়ে আমার আর্ট নাইফটা ঢুকাতে সুবিধা হবে ওই পাশের যেই শেল থাকবে ওই শেলটাকে আমরা হচ্ছে রিমুভ করব। তো এই শেলটাকে রিমুভ করার জন্য অবশ্যই আপনারা এরকম কাটিং যে প্লাস থাকবে একটু ভালো মানের কাটিং প্লাস দিয়ে হচ্ছে কাটিং করবেন। আর যদি হিট দিয়ে উঠাইতে চান হিট দিয়ে উঠাইতে গেলেও পারবেন, বাট হিট দিয়ে উঠাইতে গেলে হচ্ছে মাদারবোর্ডে অতিরিক্ত প্রেশার পড়ে এবং মাদারবোর্ডের নিচের লেয়ার অথবা আপনার টিনের যেই টিনটা উঠাবেন টিনের আশেপাশের কোনো কম্পোনেন্ট আপনার হারিয়ে যেতে পারে বা মিসিং হতে পারে। তো সেই জন্য কাটিং করাটা হচ্ছে সবচেয়ে বেস্ট, আপনারা এইভাবে কাটিং করবেন। এরপর হচ্ছে আমরা আইসির
পার্শ্ববর্তী যে সকল আইসি থাকবে, যে সকল পার্টস থাকবে, এই সকল পার্টসগুলোকে হচ্ছে আমরা হিটপ্রুফ টেপ দিয়ে ঢেকে নিব। এতে করে আমাদের বেনিফিট যেটা হবে সেটা হচ্ছে পাশের যেই কম্পোনেন্টগুলো থাকবে ওগুলাতে হচ্ছে এক্সট্রা কোনো প্রকার তাপ লাগবে না এবং ওইখানের কোনো পার্টস হারিয়ে যাওয়া বা কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এই জন্য যেখানে আমরা কাজ করব সেইখানটাই আমরা হচ্ছে শুধুমাত্র মানে ঢাকা ছাড়া রাখবো, আর বাকি সব অংশতে আমরা হিটপ্রুফ টেপ দিয়ে ঢেকে নিব। এরপর আমাদের কাজ হচ্ছে আইসির পাশে যেই ব্ল্যাক পেস্টগুলো থাকবে এই সবগুলো ব্ল্যাক পেস্টগুলোকে আমাদের হচ্ছে আস্তে আস্তে আর্ট নাইফ দিয়ে আপনার ক্লিন করে নিতে হবে। এবং এখানে আর্ট নাইফ দিয়ে আমরা ক্লিন করার সময় যেই তাপটা ব্যবহার করব, যেই তাপটা দিব, সেই তাপটা হবে হচ্ছে 250-এ। তো 250 ডিগ্রি তাপ দিয়েই হচ্ছে আপনার মূলত এই ধরনের যত প্রকার পেস্টিং থাকবে সকল পেস্টিং কিন্তু আপনারা 250 ডিগ্রি দিয়েই কিন্তু কাটতে পারবেন। তো এখানে দেখেন আমি আশেপাশের সব পেস্টগুলো কেটে নিয়েছি। এখন এখানে এক্সট্রা একটা রেজিস্টর রয়েছে, এই রেজিস্টরটাকে আমরা এখন এখান থেকে সরিয়ে আমরা আলাদা একটা সেফ প্লেসে রেখে দিব। কারণ যেহেতু আমরা এখানে আইসিটা তুলবো, তো আইসি তুলতে গেলে অনেক সময় কি হয় আপনার টুইজার অথবা আপনার হট এয়ার গানের বাতাসে অথবা আপনার মানে সোল্ডারিং যখন আপনি পেস্ট ক্লিন করবেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মনের অজান্তেই কিন্তু এরকম কম্পোনেন্টগুলো হারিয়ে যায়। তো সেক্ষেত্রে এরকম যদি কোনো কম্পোনেন্ট আপনি দেখেন যে এটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা এটা এখান থেকে সরে যাওয়ার সম্ভাবনা আছে, এটা এরকম খুলে আলাদা একটা সেফ প্লেসে রেখে দিবেন, যেটা আমি এখানে রেখে দিয়েছি। তো এরপরে হচ্ছে আমরা আইসিটাকে খুলবো। তো আইসি খোলার জন্য এখন আমি এখানে যে তাপ দিতেছি এটা হচ্ছে আপনার 350 ডিগ্রিতে রাখছি হট এয়ার গানের তাপমাত্রা। তো হট এয়ার গানের তাপমাত্রা 350 ডিগ্রি দিয়েই হচ্ছে আমরা আইসিগুলো খুলি। তো এখানে দেখতেছেন আমি আইসিটা খুলতেছি এবং আমি ফার্স্টে হচ্ছে এই পাশের যেই টিনটা ছিল এক্সট্রা, এই টিনটাকে কেটে নিয়েছি এবং এখান দিয়েই হচ্ছে আমি আর্ট নাইফটা দিয়ে আইসিটাকে তোলার চেষ্টা করতেছি। তো এখানে একটা বিষয় বলে রাখি যে এই জায়গাটাতে হচ্ছে আপনাদের সবচেয়ে সতর্ক থাকতে হবে এবং এখান থেকেই মূলত হচ্ছে একটা ফোন মানে আইসির খোলার কৌশলের ক্ষেত্রেই হচ্ছে একটা ফোন এটা কি রান হবে কি হবে না, এটা আপনি এখান থেকেই বুঝতে পারবেন। তো অবশ্যই আপনারা যখন এই কাজগুলো করতে যাবেন তো অবশ্যই হচ্ছে আগে প্রচুর প্র্যাকটিস করে নেবেন, তারপরেই হচ্ছে কাস্টমারের এই ধরনের ফোনগুলোতে ট্রাই করবেন। অন্যথায় যদি আপনি সরাসরি দেখা গেছে একটা সেটে কাজ করতে যান তো সেক্ষেত্রে সেট ডেট হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে হচ্ছে আগে আপনারা নষ্ট মাদারবোর্ড বা অন্যান্য বোর্ডে এই কাজগুলো করবেন বা আপনার নর্মাল যে সমস্ত ফোনগুলো আছে এগুলাতে প্র্যাকটিস করবেন, এরপরে হচ্ছে আপনারা এই ধরনের আপডেট সেটগুলোর কাজ শুরু করবেন। তো এখন আমি এটার যে পেস্ট রয়েছে এই যেগুলো মাদারবোর্ডে পেস্টগুলো লেগেছিল এই পেস্টগুলোকে ক্লিন করতেছি, ব্ল্যাক পেস্ট। তো পেস্ট ক্লিন করার জন্য এখানে আমি দিয়ে নিয়েছি হচ্ছে এক্সট্রা করে আইসি রিবলিং পেস্ট। আইসি রিবলিং পেস্ট দিলে কি হয় আপনার হচ্ছে এই বলগুলা মানে প্রিন্টগুলো থাকে এই প্রিন্টগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে না এবং এগুলো উঠে না। তো আইসি রিবলিং পেস্ট দিয়ে এটাকে ক্লিন করে নিতে হবে একবারে ঝকঝকা, যতক্ষণ পর্যন্ত ক্লিন না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে ক্লিন করতে হবে এবং টোটাল কাজটা করতে হবে হচ্ছে আপনার ধীরে সুস্থে, এখানে তাড়াহুড়ার কোনো কাজ নাই বা তাড়াহুড়া করতে গেলে কিন্তু আপনার ক্ষতি হবে। তো সেজন্য টোটাল কাজটা আপনারা ধীরে সুস্থে করবেন এবং টাইম নিয়ে করবেন। একটা ফোনের আপনার হচ্ছে যখন আপনারা আইসি খুলবেন তো এরপরে যেই কাজটা সবচেয়ে বেশি আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে সেটা হচ্ছে ক্লিনিং। কারণ ক্লিনিং করতে গেলে অনেক সময় কি হয় বল উঠে যায় বা বল প্রিন্ট ড্যামেজ হয়ে যায়, ক্লিনিং করতে গেলে অনেক ঝামেলা হয়। তো সেক্ষেত্রে অবশ্যই এটাকে সময় দিয়ে এবং আস্তে আস্তে করতে হবে। তো আপনারা যারা এই ধরনের কাজগুলো করেন তো তারা তো এই কাজগুলো অবশ্যই জানেন, আর যারা আমার ভিডিওটা দেখতেছেন তো তারা অবশ্যই আমি যে কথাগুলো বলতেছি এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং হচ্ছে এই অনুযায়ী আপনারা কাজটা করার ট্রাই করবেন। তো এতে করে কী হবে আপনাদের কাস্টমারের কাজগুলো আপনারা 100% সার্ভিস দিতে পারবেন এবং আপনাদের কাজ করতে গেলে কোনো প্রকার ড্যামেজ বা কোনো লস বা কোনো ক্ষতির সম্ভাবনা হবে না ইনশাআল্লাহ। আর যারা চান যে আমার কাছ থেকে এই ধরনের কাজগুলো শিখতেন সরাসরি আইসা, তো তারা চাইলে আমার কাছে সরাসরি চলে আসতে পারেন এবং আসার আগে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন। তো এই মুহূর্তে আমি এটার যে সিপিইউটা রয়েছে এই সিপিইউটাকে ক্লিন করব।
তো সিপিইউ ক্লিন করার জন্য ফার্স্টে একটু পেস্ট দিয়ে নিচ্ছি এবং এরপরে হচ্ছে আইসি রিবুলিং পেস্ট দিয়ে নিয়েছি এবং আয়রনের মাধ্যমে আমি আস্তে আস্তে এটার যে পেস্টগুলো রয়েছে পেস্টগুলোকে আমি কেটে নিচ্ছি। আইসি ক্লিনিং এবং মাদারবোর্ড যে ক্লিনিং আমরা করেছি একটু আগে, তো এই সময়টাতে হচ্ছে আমি আয়রনের যেই তাপটা রেখেছি সেটা হচ্ছে 350 ডিগ্রিতে রেখেছি এবং 350 ডিগ্রিতেই হচ্ছে এগুলো আমি ক্লিন করি আইসি এবং হচ্ছে মাদারবোর্ডের যেই পেস্টগুলো থাকে এগুলাকে ক্লিন করি। তো আইসি ক্লিনিং করার পর আমরা ডিসোল্ডার ওয়্যারের মাধ্যমে হচ্ছে এটাকে আরও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যাতে করে এক্সট্রা কোনো প্রকার পেস্ট ব্ল্যাক পেস্ট এখানে লেগে না থাকে। এরপর আমরা আইসিটাকে রিবুল করব। তো আইসি রিবুল করার জন্য আমি এই মুহূর্তে যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে ইউনিভার্সাল স্টেনসিল বা যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে হচ্ছে মাস্টার প্লেট বলে জানি, সেই প্লেটটা আমি এখানে ব্যবহার করতেছি। তো মাস্টার প্লেট ব্যবহার করলে আপনারা যেই কোনো প্রকার আইসি হোক, যেই কোনো প্রকার আইসির মডেল নাম্বার হোক, যেই কোনো নতুন আইসি হোক, আপনারা সকল আইসিগুলো কিন্তু এই মাস্টার প্লেট দিয়ে করতে পারবেন। তো একবার যদি আপনি মাস্টার প্লেট দিয়ে আইসি রিবুলিংটা শিখে ফেলেন, তো সেক্ষেত্রে আপনার কাছে কোনো আইসির কাজ মানে রিবুলিং ছাড়া মানে কোনো আইসির কাজ আপনার কাছ থেকে রিটার্ন যাবে না, আপনি সকল আইসিগুলাই রিবুলিং করে কাজ করতে পারবেন। তো এখানে আমি মাস্টার প্লেটটা আইসির উপরে সুন্দরভাবে সেট করে নিয়েছি এবং এরপরে হচ্ছে এখানে আমি পেস্ট দিয়ে নিতেছি এবং পেস্ট যখন ব্যবহার করবেন আপনারা দেখবেন যে অতিরিক্ত পেস্ট যাতে আইসির ভিতরে না ঢুকে যায়। যদি অতিরিক্ত পেস্ট আপনারা মানে অতিরিক্ত পেস্ট যদি এখানে মানে চাইপা যদি দেন, তো সেক্ষেত্রে কী হবে, আইসির ভিতরেও হচ্ছে আপনার অতিরিক্ত পেস্ট ঢুকে যাবে এবং অতিরিক্ত পেস্ট যখন ঢুকবে তখন বল আপনার এক হয়ে যাবে ভিতরে। আপনার বল যতবার বল করবেন ততবার দেখবেন যে বল নষ্ট হয়। তো সেক্ষেত্রে অবশ্যই আইসির পেস্টটা যখন লাগাবেন আইসির উপরে একটু আস্তে আস্তে লাগাবেন এবং হচ্ছে খেয়াল রাখবেন যাতে অতিরিক্ত পেস্ট যাতে ভিতরে না ঢুকে। আইসি রিবুলিং হয়ে গেলে আইসিটাকে দেখতে ঠিক এরকম লাগবে এবং দেখেন এখানে প্রত্যেকটা বল কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবং এক্সট্রা যেই সমস্ত যেখানে বল ছিল এগুলো কিন্তু আমি ব্রাশ দিয়ে সবগুলোকে সরিয়ে দিয়েছি। তো রিবুলিং করার পরে যখন আপনার এরকম সবগুলো বল পারফেক্ট হইব তখনই বুঝতে পারবেন যে আপনার আইসিটা লাগাইলে কাজ করবে, অন্যথায় কিন্তু আইসিটা লাগাইলে কাজ করবে না। তো অবশ্যই সেদিকে লক্ষ্য রাখবেন যাতে বলগুলো সব পারফেক্টলি হয়। আইসির বল সম্পূর্ণ হয়ে গেলে এরপরে আপনারা আইসিটাকে খুলবেন হচ্ছে থিনার ব্যবহার করে বা অকটেন ব্যবহার করে ব্রাশ দিয়ে ডোলে ঘষে আইসিটাকে হচ্ছে মানে প্লেট থেকে ছাড়াবেন। কখনোই হচ্ছে টান দিয়ে আইসিটাকে উঠাইবেন না। যদি টান দিয়ে আইসিটাকে প্লেট থেকে ছাড়াইতে যান সেক্ষেত্রে কী হবে, যদি কোনো বল মিস্টেকলি যদি কোনো বল বড় হয়ে থাকে তাহলে ওই বলটা আপনার হচ্ছে প্লেটের সাথে লেগে থাকবো এবং আইসিতে বলটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই এইটা কিন্তু খুব কেয়ারফুলভাবে আপনারা কাজটা করবেন যাতে কোনোভাবেই আইসিটাকে যাতে প্লেট থেকে টাইনা খোলা না লাগে। এটা আইসি সবসময় হচ্ছে প্লেট থেকে আমনে ইচ্ছায় পড়ে যাব, আমনে ইচ্ছায় যখন আপনারা পেস্ট দিবেন মানে অকটেন ব্যবহার করবেন তখন এই আইসি প্লেট থেকে আইসিটা অটোমেটিক খুলে যাব। এখানে কিন্তু আইসিটা কখনোই লাইগা থাকবে না আপনার এই প্লেটের সাথে। যদি প্লেটের সাথে লাইগা থাকে তাহলে বুঝবেন যে আপনার বল বড় হয়েছে এবং ওই বলটা যদি আপনি টান দিয়ে খোলেন বলটা 100% নষ্ট হয়ে যাব, আইসিটা বাদ হয়ে যাব। বাদ হইব না, এটাকেও কাজ করা যাব, বাট এইটাতে আপনার অনেক ঝামেলা বাড়বো। তো সেক্ষেত্রে এই জিনিসটা ফলো রাখবেন যাতে কখনোই কোনোভাবে আপনার বলগুলা বড় না থাকে। তো এরপরে আমরা আইসিটাকে এখন বোর্ডে ইনস্টল করব। তো বোর্ডে ইনস্টল করার জন্য আমি ফার্স্টে হচ্ছে এখানে রজন ব্যবহার করেছি। আপনারা এখানে পেস্ট ব্যবহার করতে পারেন বা রজনও ব্যবহার করতে পারেন, যেটা আপনার ভালো লাগে ওইটা দিয়ে কাজ করতে পারেন।
তো আমি এখানে এখন হচ্ছে রজন ব্যবহার করতেছি। রজনটাকে আমি হচ্ছে আইসি যতটুকু জায়গায় লাগবে, যতটুকু জায়গায় আমি আইসিটা লাগাবো পুরা জায়গাটাতে হচ্ছে আমি রজন দিয়া, তারপরে এটাকে পুরা জায়গাটাতে আমি রজন দিয়া হচ্ছে রজনটাকে গালিয়ে নিতেছি, যাতে আমি আইসিটা যতটুকু বসবে অতটুকু পুরাটাতে যাতে রজনের মধ্যে থাকে। এরপর আমরা আইসিটাকে রজনের উপর বসালাম এবং এখানে যখন আপনারা রজনের উপরে আইসিটাকে বসাবেন তখন হচ্ছে আইসির পাশে যেই মার্কগুলো আছে, মাদারবোর্ডের ভিতরে 4টা মার্ক থাকে, কোনোটাতে 3টা, কোনোটাতে 2টা, কোনোটাতে একটাও থাকে। তো এই মার্ক অনুযায়ী হচ্ছে আইসিটাকে বসাবেন, ঠিক আছে। মার্কের মাঝখানে আইসিটা থাকবে, মার্কের মাঝখানে বসাইলে এরপর হচ্ছে উপর দিয়ে আস্তে করে এটাতে হিট দিবেন। হিট দিলে অটোমেটিক আইসিটা আপনার আইসির জায়গা মতো অটোমেটিক লেগে যাবে। আইসি লাগানোর সময় আমি এখন যেই তাপটা দিতেছি এটা হচ্ছে আপনার 350 ডিগ্রিতে রাখছি তাপটা। তো 350 ডিগ্রি দিয়ে আপনার এটার উপরে তাপ দিলেই আইসিটা অটোমেটিক বলে বলে লেগে যাবে। এরপরে যখন আপনারা এক কর্নার থেকে একটু টাচ করবেন দেখবেন যে আইসিটা লইডা আবার জায়গা মতো চলে আসতেছে, যেটা এখন দেখতেছেন আইসিটা কিন্তু একটু নড়তেছে এবং লইডা জায়গা মতো চলে আসতেছে, ঠিক আছে। যখন এইটা হবে বুঝবেন যে আইসিটা 100% লেগে গিয়েছে। এরপর আমরা আইসিটাকে ক্লিন করব। আইসির উপর যে এক্সট্রা পেস্ট লাগা থাকবে এগুলাকে আমরা পরিষ্কার করব। পরিষ্কার করে আমরা বোর্ডে এটাকে ফিটিং করব। এখন আমরা আমাদের যেই বোর্ডটাতে আমরা যেই বক্সটাতে সবগুলা পার্টস রেখে দিয়েছিলাম সেই বক্সটা থেকে এটার যে বডি ছিল মিডল পার্ট সেটাকে নিয়ে আমরা এখন মাদারবোর্ডটা বডিতে সেট করব। চেষ্টা করবেন এরকম একটা বক্স ব্যবহার করার জন্য। তো বক্স ব্যবহার করলে কী হবে, আপনারা যখন যে কোনো কাজ, শুধু এই কাজে যে বক্স ব্যবহার করবেন এটা না, যে কোনো কাজ যখন আপনারা কাস্টমারের কাছ থেকে যে কোনো কাজ রিসিভ করবেন অবশ্যই একটা বক্সে এটা রিসিভ করে রাখবেন এবং কাজ যতদিন কাজটা পেন্ডিং থাকবে অতদিন পর্যন্ত এই বক্সের মধ্যে রেখে দিবেন সকল পার্টসগুলো। এতে করে কী হবে, আপনার পার্টসগুলো হারাবে না, ঠিক আছে। পার্টসগুলো হারাবে না। এবং অনেক সময় দেখা যায় কি কাস্টমার আমাদের কাছে অনেক ফোন নিয়ে আসে যে এটা দেখি যে অন্য টেকনিশিয়ানের কাছে পড়ে থাকতে থাকতে এটার ক্যামেরা নষ্ট হয়ে যায়, ক্যামেরার উপরে বালু জমে এটা একদম পুরো ক্যামেরা বাদ এরকম হয়ে যায়। তো যদি আপনারা এরকম বক্স ব্যবহার করেন দেখবেন আপনার সেট যেরকম নতুন কাস্টমার দিবে ঠিক ওই রকমই থাকে, কোনো এক্সট্রা বালু থাকবে না, কিছু থাকবে না। তো এখন আমরা আমাদের যে সেটটা রয়েছে সেটটাকে বডিতে ফিটিং করেছি এবং হচ্ছে এটা টোটাল ক্যামেরা, হ্যাঁ, স্ক্রু সবগুলো লাগিয়ে হচ্ছে আমরা এখন সেটটাকে রানিং করতেছি। তো এখন দেখেন আমাদের ফোনটা একদম রানিং হয়ে গিয়েছে এবং এটা যে ক্যামেরা, ঠিক আছে, আমরা এখন 3টা ক্যামেরাই চেক দিব। তো দেখেন এটার 3টা ক্যামেরাই ঠিকঠাক মতো কাজ করতেছে, ফ্রন্ট ক্যামেরা সব কিছুই ঠিকঠাক মতো কাজ করতেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের এই ধরনের কাজ নিয়ে, রিবোলিংয়ের কাজ নিয়ে কোনো প্রকার কনফিউশন আর থাকবে না। আপনারা যদি আমি যেভাবে বলেছি যদি এইভাবে আপনারা ট্রাই করেন, কিছুদিন প্র্যাকটিস করেন, 100% আপনারা সিপিইউ রিলেটেড, আইসি রিলেটেড যে কোনো কাজ আপনারা করতে পারবেন। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই সাথে সবাইকে বলবো যে ভিডিওটা যারা দেখেছেন এতটুকু পর্যন্ত তারা সকলেই দয়া করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য টেকনিশিয়ান ভাইরাও এই ধরনের ভিডিওগুলো পেয়ে উপকৃত হয়। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।